নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। প্রায় দেখতে দেখতে 1 মাস হতে যায় আমি ভেলোর থেকে কলকাতায় ফিরেছি। আজ 19 অগস্ট, আজকের আমার ট্রেন। আজ আবার ভেলোর যাচ্ছি। যেহেতু ডাক্তার আমার গাইনো ডিপার্টমেন্টের ডাক্তার যে আমার ওভারিতে যে টিউমারটা হয়েছে, ডায়াময়েড টিউমারটা, সেটা সার্জারির জন্যে 25 আগস্ট ডেট দিয়েছে। সেহেতু আজকের 19 আগস্ট আমরা কলকাতা থেকে রওনা হচ্ছি ভেলোরের দিকে। গতকাল অলরেডি সিএমসি থেকে আমাদের ফোন করেছিল যে 25 আগস্ট যেহেতু আমাদের সার্জারি, আমাদের কবে ট্রেন, কতদিনে আমরা পৌঁছাচ্ছি, কবে আমরা ভেলোর যাচ্ছি, সবটাই যেহেতু আমার অ্যানেস্থেশিয়ার ডাক্তারের জন্য ওরা তাহলে সেই অনুযায়ী 21 কিংবা 22 তারিখের ডেট দেবে। তো 22 তারিখ এমনি আমার যে গাইনো ডাক্তার পুষ্পলতা কুমারী, যাকে বর্তমানে আমি দেখাচ্ছি, নাহলে তো আমার ডাক্তার ছিল মীনাক্ষী কুমারী, যেহেতু উনি লিভে আছে তাই পুষ্পলতা কুমারী এখন আমাকে দেখছেন। তো ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আর এর মধ্যে হয়তো অ্যানেস্থেশিয়া ওরা ডেট ঠিক করে নিলে আমার সেদিনকে দেখা করে নিতে হবে। আর বাকিটা আমি ভেলোর যতক্ষণ না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এখনও আমি জুলাই মাসে যে ভেলোরে গেছি তার ভিডিও কিন্তু ছাড়ছি, সেটা এখন কন্টিনিউয়াসলি চলবে। এখনও অনেকগুলো ভিডিও বাকি রয়েছে। আর এই ভিডিও পেতে পেতে অনেকটাই তোমাদের লেট হয়ে যাবে, হয়তো তখন হয়তো এরম হতে পারে আমার সার্জারিটা তো কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাবে, তারপর হয়তো ভিডিওগুলো তোমরা পাবে। তো যাই হোক, দেখতে থাকো। আর আমি একটু একটু করে যতটা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো আজকে দিনটা শুরু করে দিলাম। অনেক কাজ, সকাল 6টায় উঠে পড়েছি আমি আর গৌতম। যেহেতু এবার একটু অন্য ট্রেনে যাচ্ছি, সেহেতু সকালবেলা ট্রেন, না হলে প্রত্যেকবার তো রাতের ট্রেনে যাই, তো কাজটা কম থাকে আজকে। এবার যেহেতু আমরা সকাল 10টায় এখান থেকে বেরিয়ে পড়বো, তো অনেকটাই টেনশন রয়েছে, সবটা গুছিয়ে বেরোতে হবে। দেখতে থাকো। সকাল সকাল গৌতম এদিকে পাস্তা বানাবে। পাস্তাটা বানিয়ে রেখে দিয়ে যাবো, একটু আমি নিয়ে যাব। আজকে যেহেতু মঙ্গলবার আমি ভেজ খাবো, আর বাকিটা উৎসার জন্য রেখে যাব। উৎসা আগামীকাল টিফিনে নিয়ে যেতে পারবে। কুক চেঞ্জ হয়ে গেছে, গৌতম পাস্তা বানাচ্ছিল, গৌতম চলে গেছে বাজারে ফুলমালা আনার জন্য ঠাকুরের, আর এদিকে পাস্তা আমি বানাচ্ছি। জানি না ভেজ পাস্তা খেতে কেমন হবে, যেহেতু পেঁয়াজ রসুন দিইনি। পেঁয়াজ রসুন ছাড়া ফার্স্ট টাইম পাস্তা বানাচ্ছি। হয়ে গেছে, ঘড়িতে বাজে 8টা। 10টায় ঘর থেকে বেরোবো, যেহেতু আমাদের ট্রেন আছে 12টা 20। যেহেতু সকাল টাইমে জ্যাম থাকে রাস্তায়, তার একটু তাড়াতাড়ি বেরোবো। অনেকটা কাজ কমপ্লিট করেছি, এখনও অনেক কাজ বাকি। ঠাকুর দিতে আজকের অনেকটাই সময় লাগবে, ঝটপট ঠাকুর দিয়ে নিই। আর ওদিকে গৌতম বানাচ্ছে পরোটা। মা মা বেশিরভাগ খাবারটাই মা বানিয়ে নিচ্ছে, গৌতম অল্প কিছু জাস্ট করে নিচ্ছে। রাতের জন্য পরোটা, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এইসব করছে। আমি দিকটা ঠাকুরটা দিয়ে নিই। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকের আমার গাছে এই জবা ফুলটা ফুটেছে। হনুমানজির শানাভিষেক করতে করতে শুধু একটাই প্রার্থনা করছি, এবার যেন সবটাই ঠিক হয়ে যায়। জন্মাষ্টমীর দিনই আমার গোপুসোনাকে মায়ের বাড়িতে রেখে এসেছি। এবার জন্মাষ্টমী মায়ের বাড়িতেই করেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। তো যথারীতি গোপুসোনার জায়গাটা ফাঁকা, ঠাকুরটা আমার দেয়া হয়ে গেছে, কিন্তু আজকের যেন সেই শান্তিটা মনের মধ্যে নেই, কোথাও যেন একটা ভয় কাজ করছে। গৌতম এদিকে পরোটা বানাচ্ছে, এটা রাতের জন্যে। মা মাংসের তরকারি বানিয়ে নিয়েছে, চিকেনটা মা বানিয়ে নিয়েছে। গৌতম রান্নাঘরে, সেই সুযোগে আমি বিছানার চাদর, তাপা বালিশের কভার চেঞ্জ করে নিলাম। আবার ফিরতে ফিরতে কতদিন লাগবে, তো সেই জন্যে। এছাড়া আমার ঘরে আমরা না থাকলে আমার ভাগনা থাকে, সেহেতু প্রতিবার ভেলোর যাওয়ার আগে তোমাদের গৌতমদার এই এক পাগলামি, ঠিক আগের দিন এত জিনিসপত্র কিনে নিয়ে আসে। তোমরাই বলো, এই খাবার দাবার তো আমি নিয়েও যাই না, নিজেও খায় মুড়ি, আমার মেয়েও ওই বিস্কিট কেক পছন্দ করে না, এগুলো পড়েই থাকে। গতবার যাওয়ার আগে যে খাবার দাবার সেইগুলোই পড়ে আছে, তো অল্প কিছু উৎসাকে পাঠিয়ে দেবো দিদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। 10টা বাজতে 10 মিনিট বাকি, এখনও প্রচুর কাজ বাকি। যেহেতু খাবারটা বানিয়ে নিয়ে যেতে হয়, তো এর জন্যই প্রবলেম হয়ে যায়। আর এত সকালবেলা প্রত্যেকবার রাতের ট্রেন থাকে, অসুবিধা হয় না, সবটা গুছিয়ে নিতে পারি। এখনও লাগেজ প্যাকিং বাকি রয়েছে। ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি, একেবারে সব পরিষ্কার করে নিয়েছি। বাসন টাসন মেজে বেসিন টেসিন ধুয়ে রেডি হয়ে গেছি আপাতত। জানি না কি রেখে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা 15। 10টায় বেরোবার কথা, এখানে 10টা 15 হয়ে গেছে। আবার আগের কাজগুলো কমপ্লিট করছি। আয়নাটা একটু ঢেকে দিয়ে যাবো, যা আয়নাটাকে একদম ঠিকঠাক করে একটু
ঢেকে দিলাম, যেহেতু থাকবো না। অবশ্য আমার ভাগনা থাকবে। এদিকে পর্দাটা দিয়ে দিই। তো একটা একটা করে লাগেজ গুছিয়ে মায়ের বাড়ির দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে জানতে পেরেছি ট্রেন লেট, 2:30টায় ট্রেন। যাই হোক, গুছিয়ে নিয়েছি, মায়ের বাড়ির দিকে চলে যাই। লাগেজগুলো টেনে টেনে এক পাড়া থেকে আরেক পাড়া। একজন খাবারের ব্যাগ বইবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গতকাল গৌতম যেগুলো ওর জন্য এনেছে। ব্যাগ শুকছে, ব্যাগে কি আছে? কি হ্যাঁ, কি হলো কি হলো কি হলো কি হলো? কথা ছিল ট্রেনে খাবে, কিন্তু ট্রেন লেট হওয়ার জন্য এখানে খেয়ে নিচ্ছে মা আর গৌতম। মাংস ভাত আর এই তরকারি নিয়ে নিয়েছে। আমাদের দুজনের 4টে ব্যাগ, মার একার 3টে ব্যাগ। তাই এখানে ট্রাই করা হচ্ছে যদি মায়ের ব্যাগ একটু কমানো যায় কিনা। কারণ আসার সময় আমি তো আর কিছু ব্যাগ ক্যারি করতে পারবো না, কারণ আমি নিজেই হয়ে যাব একটা লাগেজ। ট্রেন লেট যেহেতু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। একটু ক্লাবে গেলাম, ক্লাবে গিয়ে সবার সাথে একটু দেখা করে আসলাম। এখন গাড়িটা বুক করব, ক্যাব বুক করে বেরিয়ে পড়বো। মেসেজে দিয়ে দিয়েছে যে ট্রেন 2:30টায়, ট্রেন লেট, কিন্তু আবার অ্যাপে দেখাচ্ছে ট্রেন কারেক্ট টাইম। এখন বুঝতে পারছি না, জানি না কী হবে। তো যাই হোক, এখন হন্ততন্ত হয়ে বাড়ির দিকে ফিরছি। ট্রেন লেট জানতে পেরে আমি আর গৌতম ভীষণ ক্যাজুয়াল হয়ে গেছিলাম, যেটা একদমই উচিত ছিল না। ক্যাব বুক করার সময় যা ভোগান্তি হয়েছে, বারবার ক্যাবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে এই ক্যাবটা বুকিং নিয়েছে। প্রায় 1টা বাজতে যায়। যদি রাস্তা জ্যাম হয়, সেই ক্ষেত্রে আজকে স্টেশনে পৌঁছানো আমাদের কিন্তু একটু চাপ হয়ে যাবে। ওটা আমি নেব, একটা ফোনটা নিয়ে নাও। হ্যাঁ, আসবনি, আসছি মামন, আসছি। হ্যাঁ, প্রতিবার ভেলোর জার্নিতে এই সময়টা আমার কাছে ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। মেয়েটাকে এইভাবে ছেড়ে যেতে একদমই আমার মন চায় না। 2023 থেকে যে আমি ভেলোরে যাচ্ছি, এই একই রাস্তায় আমি হাওড়া স্টেশনে যাই। তো তোমরা তো এতদিনে বুঝতে পেরে গেছো যে সায়েন্স সিটির আশেপাশেই আমার বাড়ি। সেহেতু আমার এই মা ফ্লাইওভার ধরে হাওড়ায় গেলে সুবিধা হয়। কিন্তু এই এত বছরে কোনো দিন এরম হয়নি যে মা ফ্লাইওভার জ্যাম। এবার একটা আশ্চর্য ব্যাপার, পুরো মা ফ্লাইওভার জ্যাম। পুরো সায়েন্স সিটি সামনে থেকে, যেখান থেকে মা ফ্লাইওভারটা স্টার্টিং, সেইখান থেকেই রাস্তা জ্যাম। এসি গাড়িতে বসেও আমার আর গৌতমের প্রায় দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মধ্যে আকাশ কালো করে কি মুষলধারে যে বৃষ্টি, বাইরে বৃষ্টি, ওয়েদার ঠান্ডা, কিন্তু আমি আর গৌতম দরদর করে ঘামছি। বুঝতেই পেরেছিলাম যে ট্রেনে আর এবারের মতো উঠতে পারবো না। এই ট্রেনটা আমাদের মিস হবে। ঘড়ির কাঁটা তো এগিয়ে চলেছে, ছুটে চলেছে, এগিয়ে চলেছে না, ছুটে চলেছে। এভাবে এই কাঁচের গা দিয়ে বৃষ্টির রেখাগুলো নিচে গড়িয়ে পড়ছে, ঠিক সেইভাবে আমাদের মাথা থেকে ঘাম শিরদাঁড়া হয়ে নিজ অবধি নেমে যাচ্ছে ভয়ের চোটে। আমরা এইটুকু বুঝতে পেরেছিলাম আজকের আর ট্রেন ধরতে পারবো না, ট্রেনটা আমাদের আজকের মিস হয়ে যাবে। এইচএসসি পোস্ট রোড থেকে একটু জ্যামটা কম হওয়াতে তখন একটু যেন শরীরটা ঠিক হলো, টেনশানটা আস্তে আস্তে কমতে থাকলো। মনে হলো এবারের মতো হয়তো বেঁচে গেলাম। গাড়িতে বসে বাইরে বৃষ্টি ঝরা আকাশ দেখে বারবার আমারও মনে হচ্ছে যেন মন ভরে একটু কাঁদি। কিন্তু আমার ছোট্ট উৎসাহ একটা কথা বলেছে, সুস্থ হতে যাচ্ছ, চোখে জল নিয়ে যেও না মা, সবটাই ভালো হবে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তার জন্যে ইচ্ছা থাকলেও চোখে জল আনতে পারছি না। মেয়েটাকে রেখে যাচ্ছি। মেয়েটা প্রত্যেকবার আমি না থাকলে আমার মায়ের সাথে থাকে। ছোটোবেলায় এরমই হয়েছে, যখনই কোথাও গেছি মায়ের কাছে ওকে রেখে গেছি। এই প্রথম মা, মানে আমি আর ওর দিদা দুজনই ওর থেকে দূরে থাকবো। আমি আমার মাকে নিয়ে যেতে হচ্ছে যেহেতু আমাকে, সেহেতু উৎসাহ মা দিদা দুজনকে ছাড়াই থাকবে, যেটা এত বছরে হয়তো প্রথম হতে চলেছে। আমি জানি উৎসাহ ভীষণ স্মার্ট, সাথে মামুন আছে আমার ভাইয়ের বউ, সবটাই হয়তো ওরা গুছিয়ে নেবে। তাহলেও মা তো কোথাও যেন একটু টেনশন হচ্ছে। অলরেডি কলকাতার রাস্তায় জল জমে গেছে। রাস্তার জল পেরিয়ে যখন সামনের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম হাওড়ার ব্রিজ। দেখে একটু শান্তি হলো, না এসেই গেছি, তাহলে এবার ভেলোরটা যাওয়া হচ্ছে, আমার ওটিটা হচ্ছে। তো এবার না একটা আশ্চর্য ব্যাপার হয়েছে, এই প্রথম রাজা আমার সাথে দেখা করেনি। প্রত্যেকবার দেখো ভেলোর যাওয়ার সময় রাজা আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকে আমাকে টাটা বাই বাই করতে, তো এবারও আমার সাথে দেখা করেনি। কেন জানি না, বারবার ফোন করলাম, ওর দোকানের সামনে থেকেও এলাম, কিন্তু আমার সাথে দেখা করতে চাইনি। বলল ওর সাথে নাকি আমি দেখা করে আসি বলেই আমার নাকি ট্রিটমেন্ট হচ্ছে না, আমার নাকি এত প্রবলেম, ও নাকি এবার দেখা করেনি যেহেতু এবার নাকি আমার সবটাই ঠিক হয়ে যাবে। কী বলবো, বোকা ছেলে, শুনলো না। তো এমনিতে এবার ঠিক হবেই,
কারণ এবার তো আমার সার্জারির ডেট নেওয়া, সার্জারিটা তো হবেই। তাও ও কী ভেবে বসে আছে আমি জানি না, দেখা করলো না। খারাপ লাগছিল, একটু দেখা হলে কথা হলে ভালো লাগতো। ফোনে ওর গলাটা শুনে খুব খারাপ লাগছিল। তা যাই হোক, হাওড়ায় চলে এসেছি। প্রত্যেকবার বলি আমার বাড়ি থেকে হাওড়ার দূরত্ব খুবই কম, কিন্তু আজকের দূরত্বটা সাংঘাতিক ছিল। সেই দূরত্বটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই হাওড়া স্টেশন দেখে আমি আর গৌতম কতটা শান্তি অনুভব করেছি তোমরা ভাবতে পারবে না। ঘড়ির কাঁটায় অলরেডি কিন্তু 2টো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি। অলরেডি ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে, ট্রেনের কোচ নাম্বার দিয়ে দিয়েছে। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর হাওড়ার চারিদিকে স্টেশনে এত নোংরা, ওই জল পা দিয়ে আমার তো গা ঘিন ঘিন করে উঠেছে। তো স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছি, অলরেডি ট্রেন ঢুকছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কোন ট্রেনে যাচ্ছি, কোন কোচে যাচ্ছি, সবটাই জানতে পারবে আগামী ব্লগে। আমি দুগ্গা দুগ্গা বলে এগিয়ে পড়ি, আর তোমরা অনেক অনেক ভালো থেকো।